আপনি ফাঁকে ফাঁকে স্ক্রিনশট নিয়ে রাখেন, বুঝছেন, যারা জয়েন করতেছে। আসসালামু আলাইকুম। জিইজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের রিডিং টিপস অ্যান্ড ট্রিক্স পার্ট 2 সেশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিমুর রশিদ কনক। আহ, আজকে আমাদের রিডিং টিপস যেহেতু পার্ট 2 বললাম, আজকে আমাদের সেকেন্ড সেশনটা অনুষ্ঠিত হবে। গত সেশনে আমরা রিডিং নিয়ে বেশ কিছু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সাধারণভাবে ভালো করার বা টিপস গুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা স্পেসিফিক কিছু টপিক নিয়ে কথা বলবো। স্পেসিফিক কোয়েশ্চেন বেসড কথা বলবো, কোয়েশ্চেন টাইপস নিয়ে কথা বলবো, এবং কোন কোয়েশ্চেন টাইপ কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো অ্যান্সারের রাইট অ্যান্সার দেওয়ার চান্সেস বেড়ে যায়, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমাদের এই সেশনে যারা জয়েন করেছেন এরই মধ্যে, তাদের সবাইকে ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি শেষ হওয়ার আগেই। এবং আমরা ধারাবাহিকভাবে এভাবে বেশ কিছু সেশন অর্গানাইজ করতে যাচ্ছি সামনের দিনেও। আজকে আমরা রিডিং নিয়ে পার্ট 2 করেছি, এরপর যদি মনে হয় রিডিং নিয়ে আমাদের আরো আরেকটা সেশন করা দরকার, আজকেটা যেমন অনুরোধের প্রেক্ষিতে করা হয়েছে, এরকম অনুরোধ আসলে আমরা অবশ্যই পরবর্তীতে রিডিং নিয়ে আরো সেশন করব। রিডিং নিয়ে আসলে কথা বলার শেষ নেই। এবং এর পরবর্তীতে যখন আমরা হচ্ছে রিডিং শেষ করব, এর পরের সেশনটাতে আমরা হচ্ছে রাইটিং নিয়ে কাজ করব, এবং ক্রোনোলজিক্যালি ক্রমান্বয়ে আমরা স্পিকিং এ যাব, লিসনিং এ যাব, সবগুলো মডিউল নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে একটা সেশন অ্যারেঞ্জ করব বা অর্গানাইজ করব। তো যারা এরই মধ্যে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে প্রথমেই গতকালকে আমরা যেরকম সেশনটা ছিল, আমরা প্রশ্ন উত্তর দিয়ে শুরু করেছিলাম, আমরা ওপেন ফ্লোর দিয়ে শুরু করেছিলাম, আপনাদের প্রশ্ন নিয়েছিলাম, বাট আজকে আমরা এই ধরনের কিছু করব না। আজকে আমরা সরাসরি আমাদের সেশনে ঢুকে যাব এবং ইন জেনারেল কিছু কথাবার্তা বলে আমরা আইটেমাইজড টপিকের মধ্যে চলে যাব। তো আইএলটিএস এর আমরা সবাই জানি, যারা জানি না তাদের জন্য একটু বলে রাখছি, আইএলটিএস টেস্টের জন্য 4টা মডিউলে আমাদের টেস্ট নেওয়া হয়, আমাদের স্কিল টেস্ট করা হয় আইএলটিএস মডিউলে। একটা হচ্ছে রিডিং, দেন হচ্ছে কি বলে লিসনিং, দেন হচ্ছে রিডিং, রাইটিং, এন্ড দেন হচ্ছে সবার শেষে হচ্ছে স্পিকিং। এই 4টা মডিউলে আমাদের টেস্ট হয়ে থাকে। যে কোনো ভাষার আসলে দক্ষতা এই 4টা ক্ষেত্রেই যাচাই বা বাছাই করা হয়। আপনি কথা বলতে পারেন কিনা সেটা যাচাই করার জন্য স্পিকিং, আপনি পড়তে পারেন কিনা, পড়ে বুঝে তথ্য অ্যানালাইজ করতে পারেন কিনা সেটা যাচাই করার জন্য রিডিং মডিউল, আপনি লিখতে পারেন কিনা বা রিটেন কমিউনিকেশন আপনি এফেক্টিভলি কমিউনিকেট করতে পারেন কিনা সেটা যাচাই করার জন্য রাইটিং মডিউল, এন্ড আপনি অন্যের কথা শুনে বুঝতে পারছেন কিনা, আপনার প্রপারলি ব্রেন প্রসেস করছে কিনা, কান প্রপারলি কাজ করছে কিনা, এই ব্যাপারগুলো বুঝতে পারার জন্য বা জাজ করার জন্য হচ্ছে লিসনিং টেস্ট। তো আমরা সরাসরি আজকে রিডিং টেস্টে চলে যাব। রিডিং টেস্টে বেশ কিছু টাইপের কোয়েশ্চেন থাকে। রিডিং মডিউলটা কেন যেন সবার কাছে একটু কঠিন মনে হয়, আমার কাছে কঠিন মনে হয়েছিল প্রথম দিকে, বাট আই ম্যানেজ টু অবটেইন 8.5 ইন রিডিং মডিউল, এন্ড I was happy with the result. I targeted 9, though it was a difficult one for everyone, but however I managed to get 8. So আমি কিভাবে 8 পেলাম, সেই আলোকে 8.5 পেলাম, সেই আলোকেই আসলে আপনাদের সাথে কথা বলতে আসা, কথা বলা। আমি জিজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এবং কোঅর্ডিনেটর হিসেবে আছি, আইএলটিএস কোর্সগুলো দেখছি। সো সেই জায়গা থেকে আপনাদের নিয়ে কাজ করতে আসা বা আপনাদের সাথে কাজ করতে আসা, আপনাদের সমস্যার বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা। আমি বলছি না সমাধান করতেই পারবো বা আমি পারবো, সমাধানের চেষ্টা করতে পারি, দ্যাটস ইট। আমার হাতে শুধু চেষ্টা করা আছে, আল্লাহ চেষ্টা করার ক্ষমতা আমার হাতে দিয়েছেন, এর বেশি কিছু দেননি। তো আইএলটিএস এর রিডিং টেস্টে ভালো করতে হলে প্রথমেই আমাকে জানতে হবে যে আইএলটিএস এর রিডিং এর মধ্যে কি কি ধরনের প্রশ্ন থাকে। ফর এক্সাম্পল সাকিব আল হাসান বা বাংলাদেশ ক্রিকেট টিমের যে ব্যাটসম্যানরা আছে, টপ লেভেলের ব্যাটসম্যান, তারা যদি একটা দলের বিপক্ষে খেলার আগে সেই দলের বোলাররা কি ধরনের বল করতে পারে,
পিচটা কেমন, এই পিচে এই বোলাররা কি ধরনের বল করে, একেবারে 6টা বল কি ধরনের ভ্যারিয়েশন আসতে পারে, তারা যদি এগুলো নিয়ে মোটামুটি একটা স্টাডি করে, যেটাকে আমরা হোমওয়ার্ক বলি, তাহলে কিন্তু ওই দলের বিপক্ষে যখন ব্যাটিং করতে নামবে তখন কিন্তু ব্যাটিং করাটা অনেকখানি ইজি হয়ে যায়। আমি বলছি না যে ব্যাটিং করা একেবারে ইজি হয়ে যায়, বাট কম্পারেটিভলি ইজি হয়ে যায়। সো আমি যদি আইএলটিএস এর এক্সামে বসার আগে আমার যদি রিডিং মডিউলটা কঠিন মনে হয় বা রিডিং মডিউল নিয়ে আমার মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা ভয় কাজ করে, সেক্ষেত্রে আমার অবশ্যই ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি টু নো what type of questions I might face in the exam, in the test. সাধারণত আইএলটিএস এর রিডিং এ যেগুলো কমন টাইপ কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো হচ্ছে নাম্বার 1 মাল্টিপল চয়েস, 4টা অপশন থাকবে একটা প্রশ্নের, আমরা নরমালি এটা জানি, 4টা থেকে একটা বেছে নিতে হবে, যাচ্ছে কেবিসি স্টাইল অনেকটা। নাম্বার 2 4টা 5টা অপশন থাকবে, কোয়েশ্চেন একটা থাকবে, সেখান থেকে আপনাকে দুটো অপশন বেছে নিতে হতে পারে, টু ওয়ার্ডস বেছে নিতে হতে পারে, দুটো ইনফরমেশন বা দুটো তথ্য বেছে নিতে হতে পারে। দিস ইজ অ্যানাদার মাল্টিপল চয়েস। নাম্বার 2, কোয়েশ্চেন টাইপ 2 ইজ ইয়েস, নো, নট গিভেন, অথবা ট্রু, ফলস, নট গিভেন। এইখানেও তথ্য যাচাই করার বাছাই করার থাকে, আমাদের কিছু সুযোগ থাকে, আমাদের কিছু প্রশ্ন থাকে, তথ্যগুলো আসলে সঠিক নাকি, তথ্যগুলো নাকি ভুল নাকি যাচাই করতে হয়। অথবা এই তথ্যগুলো এই আমাদের যে প্যাসেজটা দেয়া আছে সেখানে আছে কি নাই, 3টা অপিনিয়নের মধ্যে থেকে আমাদের যাচাই বাছাই করতে হয়। নাম্বার 1, যে তথ্যটা দেয়া হয়েছে কোয়েশ্চেনের মধ্যে সেই তথ্যটা প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেক্ষেত্রে অবশ্যই ট্রু বা ফলস, ট্রু বা ইয়াস হবে। নাম্বার 2, কোয়েশ্চেনটার যে তথ্য দেয়া আছে সেটা কি আমাদের কোয়েশ্চেন যে প্যাসেজ থেকে এসছে সেই প্যাসেজের সাথে অসামঞ্জস্যপূর্ণ কিনা, অর্থাৎ প্যাসেজে যে তথ্য দেয়া আছে তার উল্টো তথ্য দেয়া হয়েছে কিনা কোয়েশ্চেনে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে নট গিভেন, দ্যাট মিন্স আমাদের কোয়েশ্চেনে যে তথ্য দেয়া আছে তার কোনো কিছুই পক্ষে বা বিপক্ষে সাপোর্টিভ কোনো তথ্যই আসলে প্যাসেজের মধ্যে দেয়া নাই। দ্যাট ইজ হোয়াট, সরি, এক্সকিউজ মি। সো দ্যাট ইজ হোয়াট দিস ট্রু, ফলস, নট গিভেন or yes, no, not given is used for. And then just I'm giving a break for 1 minute. Sorry for that. Well, sorry for the interruption due to the coughing issue. All right. নেক্সট ইস্যু হচ্ছে, নেক্সট পয়েন্ট, আমি ইজি থেকে কম্পারেটিভলি ডিফিকাল্ট ইনফরমেশন টপিক বা আইটেম গুলোর দিকে যাচ্ছি। নাম্বার 2 বললাম ট্রু, ফলস, নট গিভেন, আর ইয়েস, নো, নট গিভেন। নাম্বার 3 যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। কখনো কখনো উইথ ক্লুজ থাকে, কখনো কখনো উইথাউট ক্লুজ থাকে, ইট মাইট কাম এনিওয়ে। সো ক্লোজ টেস্টের ক্ষেত্রে আমাদের কয়েকটা গ্যাপ থাকে, আমরা যেরকম ছোটবেলায় করে এসেছি সেই গ্যাপ গুলো থাকে, বাট অনেক সময় দেখা যায় হুবহু কোয়েশ্চেন গ্যাপ গুলোর জন্য হুবহু যে অ্যান্সারটা আমাদের দরকার প্যাসেজ থেকে আমরা সেই হুবহু অ্যান্সারটা খুঁজে পাই না, বাট ওটার সাথে মিল আছে এমন তথ্য বা এমন ইনফরমেশন বা এমন ক্লু দেয়া থাকে বক্সগুলোর মধ্যে, তখন আমাকে সেই ক্লু বুঝে অ্যান্সার করতে হয়। বাই দ্য ওয়ে, আইএলটিএস এর রিডিং প্যাসেজ অ্যান্সার করা বা রিডিং মডেল অ্যান্সার করার প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে ঠান্ডা মাথায় প্যাসেজ পড়ে বুঝতে পারা। যদি আমরা প্যাসেজ ঠান্ডা মাথায় না পড়ি এবং না বুঝতে পারি, তাহলে আমি তথ্য বের করে নিয়ে আসতে পারবো না। মনে রাখবেন, রিডিং প্যাসেজ করার সময় আমাদের মধ্যে প্রচন্ড এক্সাইটমেন্ট কাজ করে, এক ধরনের নার্ভাসনেস কাজ করে। এই দুইটা মিলে আমাদের ব্রেনকে অনেক সময় অকুপাইড করে রাখে। সো অকুপাই করে রাখতে দিলে আমরা কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারবো না। সো প্যাসেজ থেকে ইনফরমেশন গুলো ট্রান্সফর্ম করে আমার অ্যান্সারে রূপান্তর করার ক্ষেত্রে আমাকে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করতে পারতে হবে। এখান থেকে প্যাসেজ ইনপুট দিব, এখান থেকে অ্যান্সার ইনপুট হয়ে বের আউটপুট হয়ে বের হয়ে আসবে। অলরাইট, এর পরের পয়েন্ট যেটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয় অনেকের কাছে রিডিং মডিউলের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে হেডলাইন ম্যাচিং অথবা ইনফরমেশন ম্যাচিং, ইনফো ম্যাচিং যেটাকে আমরা বলি। ইনফো ম্যাচিং তাও কম্পারেটিভলি ইজি, বাট হেডলাইন ম্যাচিং ইজ কম্পারেটিভলি ডিফিকাল্ট।
আমাদের অনেকেই প্রশ্ন করেন যে হেডলাইন ম্যাচিং ক্ষেত্রে কি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, কি করতে হতে পারে। আমি আমার কথা বলতে পারি যেটা আমার ক্ষেত্রে ইফেক্টিভ হয়েছে, নট নেসেসারিলি আপনার ক্ষেত্রে ইফেক্টিভ হবে। মনে রাখবেন, আমরা যারা আইএলটিএস এর ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি বা আইএলটিএস এর ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি, অনেকেই ক্লেম করার চেষ্টা করি যে আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে এটা আপনার ক্ষেত্রে কাজ করতেই হবে বা করাই যাবে, ইম্পোজ করে দেয়া। আমাদের দেশের ইনস্ট্রাক্টরদের একটা প্রবলেম, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে হয়, ইম্পোজ করে দেয়া যে এরকম করেই করতে হবে বা ওরকম করেই করতে হবে। নট নেসেসারিলি। আপনি ভাত যেভাবে খেয়ে অভ্যস্ত, হয়তো 1 কারি or 2 কারিজ, আমি সেভাবে তো অভ্যস্ত নাও হতে পারি। আপনি হয়তো ভাতের সাথে ডাল পছন্দ করতে পারেন, আমি পছন্দ নাও করতে পারি। আপনার শরীর অনেক খাবার নিয়ে সেটাকে একটা ডাইজেস্টিভ ওয়েতে, প্রপার ওয়েতে আপনার ইউটিলাইজ করতে পারে, আমার বডিতে ইউটিলাইজ নাও করতে পারে, রাইট? সো আপনার ব্রেইন আপনি কিভাবে কাল্টিভেট করবেন, আপনি কিভাবে ব্রেনটাকে ট্রেন করবেন, কোন কাজ আপনার ক্ষেত্রে কাজ করবে, এটা এন্টায়ারলি আপনার নিজেকে কাজ করে করে বের করতে হবে। হ্যাঁ, দেয়ার আর ইনস্ট্রাক্টরস যারা হচ্ছে আপনাকে সাজেস্ট করতে পারে যে এটা হতে পারে, ওভাবে হতে পারে, এভাবে করতে পারি, বাট 3-4টা অপশনের মধ্যে থেকে কোনটা আসলে আপনার ক্ষেত্রে কাজ করবে এটা আপনাকেই প্র্যাকটিস করে বের করে নিয়ে আসতে হবে এক্সপেরিমেন্টের মাধ্যমে। অলরাইট। সো হেডলাইন যেটা আমরা করি, হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট মনে হয়, কারণ একটা ছোট্ট হেডলাইন দেওয়া থাকে, আমাকে প্যাসেজের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো থাকে A B C D E F G H পর্যন্ত, বা I পর্যন্ত, J পর্যন্ত থাকতেই পারে, ছোট ছোট প্যারাগ্রাফ গুলো, বড় হলে সাধারণত 4টা বা 5টা থাকে। সো একটা হেডলাইন কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করছে সেটা মিলাতে হয়। এই মিলানোটার ক্ষেত্রে আমাদের অনেক সময় ঝামেলা তৈরি হয়ে যায়, কারণ এই যে শুরুতেই বলেছি আমি যে প্যাসেজ পড়ে বুঝতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বুঝতে না পারলে অ্যান্সার করতে পারবেন না, বিকজ আইএলটিএস এ কখনো হুবহু কোয়েশ্চেন বা অ্যান্সার দেয়া থাকে না। ইনফরমেশন টু ইনফরমেশন ট্রান্সফার করতে হয়, এই ইনফরমেশন সাথে ম্যাচিং ইনফরমেশন খুঁজে বের করতে হয়। নট নেসেসারিলি যে এখানে হচ্ছে আপনার আঙুর নিয়ে কথা বলা হয়েছে, প্যাসেজে আঙুর নিয়েই কথা বলা হবে। এখানে ফ্রুটস নিয়ে কথা বলা হয়েছে, প্যাসেজে ফ্রুটস নিয়ে কথা বলা হইতে পারে। আঙুর একটা ফ্রুট, অন্য কোনো ফ্রুট নিয়ে কথা বলা হইতে পারে, কম্পেয়ার বা কন্ট্রাস্ট করা হইতে পারে। ইট ডিপেন্ডস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপর যেটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে ডায়াগ্রাম, বা অনেক সময় ক্যাটালগ থাকে, ক্যাটালগ বা ডায়াগ্রাম। সেখানে একটু কালকে একজন প্রশ্ন করেছিলেন, আমার কাছে মনে আছে, প্রবাবলি বনি আপু নামে একজন, বনি নামে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে আসলে ক্যাটালগ অ্যান্সার করতে হয়। ক্যাটালগ ইজ আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান কাইন্ড অফ ক্লোজ টেস্ট। এখানে ইনফরমেশন ট্রান্সফার করতে হয়, সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো কিভাবে কাজ করতে হয়। সো ক্লোজ টেস্টের মধ্যে ধাপে 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 একটা একটা প্রসেস। যেমন ধরেন একটা 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 প্যাসেজ ছিল যেখানে হচ্ছে সুগার কেন থেকে কিভাবে সুগার প্রস্তুত করা হয় তার পুরো একটা ডায়াগ্রাম ছিল, সেখানে একটা ইনফো ডেসক্রিপশন ছিল। প্যাসেজে ডেসক্রিপশন অনুযায়ী ঠিকই কোয়েশ্চেনে এসে একটা ডায়াগ্রাম তৈরি করে দিয়েছে বা ক্যাটালগ তৈরি করে দিয়েছে, যে পুরো প্রসেসটা নিয়ে কিভাবে সুগার ক্যান কালেক্ট করা থেকে শুরু করে কয় কয় ধাপে পার হয়ে গিয়ে সুগার তৈরি হয়ে যায়। সো এই ধাপগুলোর নাম আমাকে ওখানে লিখতে হয়েছিল, আপনাদেরকেও লিখতে হবে, কোন একটা বইতে আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে বইটার নাম, বাট দেয়ার ইজ এ প্যাসেজ লাইক দ্যাট। সো এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রেও আমরা কিভাবে করব তাই নিয়ে আমরা আজকে সামগ্রিকভাবে আগামী কিছুক্ষণ সময় কথা বলবো। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথার পরিপ্রেক্ষিতে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ইউ আর আই এম গিভিং ইউ 5 minutes ওপেন ফ্লোর টু আস্ক মি if you anybody has any question before I go to the main presentation or the main issues, main topics of today's session. Anyone has any question? Okay, I guess no one has any questions today so far. আচ্ছা, আমরা তাহলে ফ্লোর স্টেপ বাই স্টেপ যাই, টপিক বাই টপিক যাই। প্রত্যেকটা টপিকের পরে আমি হচ্ছে একটু কিছুক্ষণের জন্য স্পেস দিব আপনাদের, যে টপিকটা একটু বোঝার জন্য বা এই ইস্যুটা কিভাবে, কোনো কোয়েশ্চেন আছে কিনা জানার জন্য। ঠিক। প্রথমে আসি মাল্টিপল চয়েস নিয়ে কথাবার্তা। মাল্টিপল চয়েস অর হোয়াট এভার ইট ইজ, আমরা যাই বলি না কেন, মাল্টিপল চয়েস বেছে নাও, কেবিসি, অনেক মজার মজার নামে এটাকে ডাকা হয়, বাট মেইনলি মাল্টিপল চয়েস। ওয়াই মাল্টিপল চয়েস? বিকজ মাল্টিপল অপশন থেকে আমাকে একটা চয়েস বেছে নিতে হয় যেটা কারেক্ট আনসার হয়। এই ক্ষেত্রে দুইটা পদ্ধতি বের করতে পারি আমরা। একটা পদ্ধতি হচ্ছে কারেক্ট ইনফরমেশন খুঁজে বের করা, কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করা। একটা হচ্ছে রং অ্যান্সার গুলো এলিমিনেট করা। দুটোই হতে পারে। মনে রাখবেন, আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা জরুরি, আইএলটিএস এর রিডিং এর মধ্যে যে প্যাসেজ গুলো থাকে এবং কোয়েশ্চেন গুলো ঠিক ক্রোনোলজিক্যালি সাজানো হয়। প্যাসেজের তথ্য অনুযায়ী কোয়েশ্চেনের ধরনগুলো, কোয়েশ্চেনের ধারাবাহিকতা সাজানো হয়। এমন কখনো হবে না যে আপনি 3 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার 1 নাম্বার বা 2 নাম্বারের আগে পেয়ে গেছেন, এরকম হবে না, সাধারণত হয় না, হওয়ার কথাও না। প্যাসেজের ইনফরমেশন যে ক্রোনোলজি অনুযায়ী মেনটেন করা হয়,
আমাদের কোয়েশ্চেনের ক্রোনোলজি ঠিক একইভাবে মেনটেন করা হয়, যেন আপনার ইনফরমেশন গুলো ট্রান্সফার করতে সমস্যা না হয়। তাই আমরা যদি মনে করি যে একটা প্যাসেজ হাতে পাওয়ার পরই আমি প্যাসেজটা পড়তে শুরু করব, আমার মনে হয় এখানে আপনাদের যারা আছেন তারা কেউ এই কাজটা করবেন না, বিকজ যারাই মোটামুটি আইএলটিএস নিয়ে কম বেশি জানেন তারা কখনো এই কাজটা করবে না। তারা যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই কোয়েশ্চেনে চলে যাবে। মাল্টিপল চয়েসের যে প্রশ্নটা আমার সামনে থাকবে, দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট, সে স্টেটমেন্ট আমি পড়বো। আমার কাজ কয়েকটা আছে, ভালো অ্যান্সার করতে হলে অ্যান্সার খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেনের মধ্যে এক্স্যাক্টলি কি বলেছে সেটা বুঝতে পারা, এই বুঝতে পারার জন্য আপনাকে হেল্প করবে কিওয়ার্ডস। কোশ্চেনের কিওয়ার্ডস গুলো ধরতে পারতে হবে, আন্ডারলাইন করতে পারতে হবে যে হ্যাঁ কোয়েশ্চেন আমার কাছে এই তথ্য চেয়েছে। এই তথ্য চেয়েছে যখন আমি জানবো, তার মানে প্যাসেজে এই তথ্য যেখানে আছে সেইখানে আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা থাকার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি যদি চাই, আমার যদি আস্তে আস্তে রিডিং মডিউল বা খুব প্র্যাকটিস করতে করতে খুব ফাস্ট হয়ে গিয়েছে, আমি খুব ফাস্ট ইনফরমেশন গ্যাদার করতে পারি বা ফাস্ট ইনফরমেশন ট্রান্সফার করতে পারি, তাহলে আমি 4টা অপশনই পড়ে নিতে পারি। আমার কাছে কোয়েশ্চেনে যে 4টা অপশন দেওয়া আছে এগুলো একটু প্রিলিমিনারি একটু পড়ে নিতে পারি, যে প্রিলিমিনারি আইডিয়া গুলো কি আছে, এখানটায় অপশন গুলো কি আছে, আমার কোয়েশ্চেনে কি চেয়েছে আর আমাকে অপশন কি দিয়েছে আমি পড়তে পারি। এইটা একটা অবস্থা। আমি যেটা করতাম, আমি কখনো অপশন গুলো দেখতাম না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমি বলবো না যে আপনি এটা করেন, এটা আমার ব্যক্তিগত। আমি কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেনের কিওয়ার্ডটা পড়তাম, কিওয়ার্ডটা আন্ডারলাইন করতাম। আমি এরপর সরাসরি প্যাসেজে চলে গিয়ে ওই কিওয়ার্ড রিলেটেড ইনফরমেশন খোঁজার চেষ্টা করতাম। ইনফরমেশন পেলে প্যাসেজের মধ্যে ধাম করে আন্ডারলাইন করে ফেলতাম, করে আমি এবার চলে আসতাম আমার কোয়েশ্চেনের যে অপশন গুলো ছিল সেখানে। তাতে যেটা হতো, আমার কষ্ট কমে যেত। 4টা অপশন মাথায় নিয়ে আমি যখন প্যাসেজে যাচ্ছি, অনেকের ব্রেন অনেক শার্প থাকে, আমারটা এত শার্প ছিল না, সো আমি 4টা অপশন প্রসেস করার মুখ্যপথে ছিলাম না। আমি কাস্টমাইজ করে আমার মতো করে প্রসেস ডেভেলপ করে নিয়েছিলাম। যেরকম আমি আপনাদের বলেছি যে আপনাদের উপর কোন প্রসেস কাজ করবে এইটা আপনাকেই বেছে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে। সো আমি অনেকভাবে চেষ্টা করার পর নিজের মতো করে নিজেই ওটা দেখলাম যে এই প্রসেসটা, আমি ওই প্রসেসটা আবিষ্কার করি নাই, ওই প্রসেসটা মার্কেট মানুষজন আগে থেকে প্র্যাকটিস করে, আমার ক্ষেত্রে এটা কাজ করেছে, দ্যাটস ইট। সো আই জাস্ট ফলোড দ্যাট টেকনিক, যে আমি কোয়েশ্চেন করবো, প্যাসেজে যাব, সেই ইনফরমেশন গুলো এখানে খোঁজার চেষ্টা করবো, খুঁজে কোয়েশ্চেনটা ইনফরমেশনটা প্রসেস করে চলে আসবে এখানে, অপশন থেকে মার্ক করার চেষ্টা করবো অপশনের মধ্যে কোনটা আমার অ্যান্সার হয়ে যায়। পড়তে পড়তে যেটা হয়, অনেক সময় পড়তে শুরু করলেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তথ্য পাওয়ার চেয়ে যেটা বাতিল করতে হবে সেই অপশনটা পাওয়া হয়ে যায়। সো আমরা যদি তথ্য বাতিল করতে করতে আসি, ধরেন আপনি কারেক্ট অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, বাট আপনি ইনফরমেশন পেয়েছেন যে এই 3টা অ্যান্সার হবে না, 3টা বাদ দিয়ে দিলে বাই ডিফল্ট অটোমেটিক একটা আপনার অ্যান্সার হয়ে যাবে। সো আপনি যদি তথ্য যাচাই করতে চান যে আমি এখান থেকে প্রশ্ন পড়েছি, কিওয়ার্ড নিয়েছি, প্যাসেজে গিয়েছি, তথ্যটা খুঁজে পেয়েছি এই সম্পর্কিত এবং যাচাই করেছি যে কি কি ইনফরমেশন এটাতে আছে, এরপর সরাসরি ব্যাক করে আসছি এখানে। তো দুটো অপশন হতে পারে, আপনি হয় এলিমিনেট করতে পারেন এটা 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 হবে না, অথবা সরাসরি কারেক্ট অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারেন। দুটোই আপনার জন্য ইফেক্টিভ হওয়ার কথা। This was how I approached for a multiple choice. You can do the same if you want, if you are comfortable with that. So, as simple as that. কমফোর্টেবল হলে আপনাকে কমফোর্টেবল করার জন্য পড়তে হবে, পড়ার গতি বাড়াতে হবে, ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে হবে। আপনি ডেইলি প্র্যাকটিস না করে সপ্তাহে একদিন ধুম করে বসে এক্সপেক্ট করতে পারেন না যে আপনার আইএলটিএস এর রিডিং এর স্কিল 9 আউট অফ 10 একদিনে হয়ে যাবে। ইট টেকস টাইম টু গেট বেটার রেজাল্টস। সো মাল্টিপল চয়েস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এর মাঝখানে আমি একটু বলে নেই যে আমি ওই টু ওয়ার্ডস যে অ্যান্সার গুলো থাকে, দুটো ইনফরমেশন বেছে নিতে হয়। এই ক্ষেত্রেও আমি ঠিক সেম মেথড বা সেম টেকনিক অ্যাপ্লাই করেছিলাম এবং সেখান থেকেও আমি পজিটিভ রেজাল্ট পেয়েছিলাম। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং। কারোর মধ্যে যদি প্রশ্ন আহ, ভাইয়া, সাজেস্ট করবো, ইয়াস প্লিজ 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 তুর্য প্লিজ। আহ, আহ, আপনার কথা বলার সময় নেট ইন্টারাপ্টেড হচ্ছে, কানেক্টিভিটিটা লস্ট হয়ে যাচ্ছে বারবার, ইফ আই এম নট রং। কথা শুনতে বাকি আর কারো কি সমস্যা হচ্ছে? একটু মানে কেটে কেটে। সাজেশন দেন প্লিজ। মেবি মেবি তুর্য ভাই আপনার নেট ইস্যু, সরি টু সে। হ্যাঁ হ্যাঁ, সরি হইতে কথা পারে। হতেই পারে, আমি হতেই আমি পারে, আমি হতে পারে, জাস্ট শিওর করতেছিলাম আর কি। ওকে না ওকে। না না ভাই, এই জন্য আমি বললাম যে আমিও তো ওকে সঠিক হতেই পারে, শুনতে বাট পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, এই জন্য আপনাকে বললাম যে আমি ওকে। আচ্ছা যেহেতু আচ্ছা, শুনতে হতে পাচ্ছি পারে, হতে আপনার পারে, শুনতে অলরাইট পাওয়া অলরাইট। দরকার। হ্যাঁ, হতে পারে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ওকে আমি ওকে ক্ল্যারিফাই ভাই। হলাম যে আমার এখানে সমস্যা হচ্ছে কি, তাহলে আমি আমার এখানে দেখতে বলতাম এখনই। থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল, থ্যাংক ইউ ফর শেয়ারিং উইথ আস ইউর ওপিনিয়ন। এন্ড তুর্য, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব যে আপনি যদি আমি ভিডিও বা অন্য কোনো অ্যাপ যদি আপনার ব্যাকগ্রাউন্ডে নেট ইউজ করতে থাকে ওটা বন্ধ করে দেন, তাহলে তো আপনার টোটাল নেটের ফোকাসটা এদিকে থাকবে, আমি যতটুকু বুঝি আর কি। আই এম নট এ নেট এক্সপার্ট এনিওয়েজ। শিওর ভাই, থ্যাংক ইউ।
All right, you're most welcome. Anyone has any question, please, about multiple choice? Okay, then I'm moving on to the next segment. Next one is our true, false, not given, or yes, no, not given. আচ্ছা, ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন এর জন্য খুব বেশি কথা বলার সুযোগ নাই। কেন নাই বলি আমি, আপনারা যদি কেউ বই, আপনাদের সামনে যদি বই থেকে থাকে, আমি জাস্ট একটু বইয়ের কথা বলছি আর কি, যদি বই সামনে থেকে থাকে এবং কোনো কোয়েশ্চেন থাকে মাল্টিপল ট্রু ফলস নট গিভেন, আপনারা দেখবেন যে কোয়েশ্চেনের মধ্যেই বড় বড় করে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমি একটু পড়ে যদি শোনাই, যেমন আমার সামনে হচ্ছে, এটা হচ্ছে বুক 17 টেস্ট 2 প্যাসেজ, প্রবাবলি সেকেন্ড প্যাসেজ, সেখানে হচ্ছে, সরি, ফার্স্ট প্যাসেজ, সেখানে যে কোয়েশ্চেন 6 to 13, এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখানে কোয়েশ্চেনটা যদি একটু আমরা পড়ি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোয়েশ্চেনটা পড়ি না, কোয়েশ্চেন বলতে হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়ি না। এখানে ইনস্ট্রাকশন দেখেন কি বলেছে, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ 1। এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে বা ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, সেগুলো রিডিং প্যাসেজে 1 এ যে তথ্যগুলো দেওয়া হয়েছে তার সাথে এগ্রি করছে কি না। দুটো অপশন, এগ্রি করছে নাকি করছে না, দুটো অপশন বলেছে আপনাকে। ইন বক্সেস 6 and 13 অন ইউর অ্যান্সার শিট রাইট ট্রু। পাশে ইনস্ট্রাকশন দেয়া আছে, কখন আমি ট্রু লিখবো, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, আমাদের কোয়েশ্চেনের স্টেটমেন্টটা যদি আমার প্যাসেজে দেয়া ইনফরমেশনের সাথে ম্যাচ করে, দেন আমি ট্রু লিখবো। নাম্বার 2, ফলস, ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। কন্ট্রাডিক্টস মানে কি, প্যাসেজে বলা আছে সাদা, আমার কোয়েশ্চেনে বলা আছে কালো, প্যাসেজে বলা আছে দিন, কোশ্চেনে বলা আছে রাত, সো কন্ট্রাডিক্ট করতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমার অ্যান্সারটা হবে ফলস। তার মানে এখানে আমরা কি বুঝছি, যদি আমার স্টেটমেন্টে দেওয়া তথ্য আমার প্যাসেজে দেওয়া তথ্যের সাথে মিলে যায়, সামঞ্জস্যপূর্ণ হয়, এগ্রি করে, তাহলে আমার অ্যান্সারটা হবে ইয়েস অথবা ট্রু। যদি আমার প্যাসেজে দেওয়া তথ্যটা আমার স্টেটমেন্টের সাথে মিলে না যায়, অপোজিট তথ্য দেওয়া থাকে স্টেটমেন্টের মধ্যে, দুইটা কন্ট্রাডিক্ট করে, দুইটা একটার একটা অপোজিট হয়, তাহলে আমার অ্যান্সার হবে নো অথবা ফলস। কিন্তু নট গিভেন আমরা তাহলে কখন দিব, কি বলেছে দেখেন, ইফ দের ইজ নো ইনফরমেশন অন দিস, তবে যদি কোয়েশ্চেনে যে স্টেটমেন্ট দেয়া আছে সেই স্টেটমেন্ট সংক্রান্ত, এক, সেই স্টেটমেন্ট সংক্রান্ত অথবা সেই স্টেটমেন্টের পক্ষে অথবা সেই স্টেটমেন্টের বিপক্ষে কোন তথ্য প্যাসেজে না দেওয়া থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো নট গিভেন। অর্থাৎ প্যাসেজে এই সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নাই, মানে প্যাসেজে এর পক্ষেও কিছু বলা নাই, প্যাসেজের বিপক্ষেও কিছু বলা নাই, ইন জেনারেল কোনো ইনফরমেশনও দেয়া নাই। সো দ্যাট ইজ হাউ উই শুড অ্যাপ্রোচ টু অ্যান্সার ইয়েস, নো, নট গিভেন, অর ট্রু, ফলস, নট গিভেন। খুব সিম্পল, আপনার প্রশ্নের মধ্যেই প্রশ্ন কিভাবে উত্তর দিতে হবে তার অ্যান্সার দিয়ে দিয়েছে। সো এনিওয়ান হ্যাজ এনি মোর কোয়েশ্চেনস অন দিস ইস্যু? ইয়েস, নো, নট গিভেন বা ট্রু, ফলস, নট গিভেন এর উপর কারো যদি কোনো প্রশ্ন থাকে, ইউ মে আস্ক। স্যার কোশ্চেন হচ্ছে, অনেক সময় তো কোশ্চেন পড়েই বুঝি না, এটা আসলে কিভাবে বুঝতে হবে? ওকে, আচ্ছা, রিডিং মডিউলের সবচেয়ে ভালো, মানে ভালো বলতে রিডিং মডিউলে অ্যান্সার করার, আপনি ভালো করবেন না খারাপ করবেন সেটা পরের বিষয়। রিডিং মডিউলে আমরা যে 5টা কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার করছি, আচ্ছা কোয়েশ্চেন পড়ে না বুঝতে পারা, আমরা যে টাইপ গুলো নিয়ে কথা বলছি, এই প্রত্যেকটা টাইপের পূর্ব শর্ত হচ্ছে প্রশ্ন বোঝা, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। তার জন্য কোয়েশ্চেন আমাকে ভাঙতে হবে, ডিক্রিপ্ট করতে হবে। কিরকম? ডিক্রিপ্ট করার জন্য আমাকে প্রথমেই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হবে। একটা প্রশ্ন ধরেন আপনাকে জিজ্ঞেস করেছে একটা প্রশ্ন, ট্রু, ফলস, নট গিভেন বা মাল্টিপল চয়েস, আপনি সেই প্রশ্নটা বুঝতে পারলেন না, বাট সেখানে কিছু কিওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো আপনি আন্ডারলাইন করতে পারেন। এখন আপনি বুঝবেন কিভাবে কিওয়ার্ড কোনটা। একটা প্যাসেজের মধ্যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকতে পারে, সেগুলো ডেফিনেটলি আপনার কিওয়ার্ড না। কিওয়ার্ড হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরে অ্যাকচুয়ালি কি চাচ্ছে আপনার কাছে, কোন জিনিসগুলো আপনার প্রশ্নে আনসার করতে হবে, যেগুলো আপনি বুঝতে পারছেন না, সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করেন। সম্ভাবনা আছে যে প্যাসেজের মধ্যে কি আপনি এই টাইপের ওয়ার্ড পেয়ে যাবেন, একটা বা দুইটা ওয়ার্ড পেয়ে যাবেন এবং সেই সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন। দেখেন আপনি প্রশ্ন বুঝতে পারেন নাই, বাট আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে প্যাস কোয়েশ্চেনের জন্য যে ইনফরমেশন গুলো আমার লাগবে সেই ইনফরমেশন গুলো ওইখানে আছে।
তখন আপনি দুটো ইনফরমেশন কম্পেয়ার করে প্রশ্ন বুঝতে না পারলেও প্যাসেজে কিন্তু একটু ডিটেলস দেওয়া থাকবে, কোশ্চেন এক লাইনের মধ্যে ইনফরমেশন দেওয়া থাকবে, প্যাসেজে ওই ইনফরমেশনটা 2, 3, 4 লাইনের মধ্যে দেওয়া থাকতেও পারে। তখন আপনার যেটা হবে, তখন আপনি ওই প্যাসেজটা বুঝে ওই অনুযায়ী ইনফরমেশনটা ট্রান্সফার করতে পারেন। তবে এইটার জন্য আপনাকে যে বুঝতে না পারা, এইটার দুইটা দুইটা আমাদের পিছনে হচ্ছে দুটো ব্যাপার কাজ করে, দুইটা অনুঘটক কাজ করে। নাম্বার 1, আমার পড়ার হ্যাবিট নাই, তার কারণে আমার স্কিমিং এবং স্কিপিং ডেভেলপ করেনি। নাম্বার 2, আমার ভোকাবুলারি স্টক অফ ভোক্যাবস ইজ ভেরি লিমিটেড, আমার মধ্যে ভোক্যাবসটা ডেভেলপই করে নাই। এই দুইটা যদি আপনার মধ্যে ঘাটতি থাকে, আমার সাজেশন থাকবে আপনি আইএলটিএস অ্যাপ্রোচ করার আগে, আইএলটিএস টোটাল এক্সাম অ্যাপ্রোচ করার আগে একটু সময় নিয়ে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। মানে আইএলটিএস এর কোয়েশ্চেন গুলো মাঝে মাঝে ডিফিকাল্ট করে, বাট এমন ডিফিকাল্ট করে না যে প্রশ্নই বুঝবো না আমি। যদি আমি প্রশ্ন বুঝতে না পারি এবং এটা রেগুলার বেসিসে হতে থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার আন্ডারস্ট্যান্ডিং যে স্কিপিং এবং স্কিমিং সেই জায়গায় ঘাটতি আছে, এটা আমাকে কাজ করতে হবে, এটা নিয়ে আলাদা করে প্রত্যেকটা স্কিল আলাদা করে কাজ করার জন্য আলাদা সিস্টেম আছে, টেকনিক ফলো করতে হয়, আমাকে সেটা ফলো করতে হবে। এবং নাম্বার 2, আমার মধ্যে ভোক্যাব স্টক ডেভেলপ করতে হবে, কারণ প্রশ্ন বুঝতে না পারার সবচেয়ে বড় কারণ শব্দের অর্থ বুঝতে না পারা। তো শব্দের অর্থ বুঝতে না পারলে আপনি প্যাসেজের A to Z কিছুই বুঝতে পারবেন না আসলে। আশা করি প্রশ্নটার উত্তরটা পেয়েছেন। এটা নিয়ে আমরা সেশনের শেষে আরেকবার আসবো। থার্ড পয়েন্টে চলে আসি আমরা। থার্ড পয়েন্টটা হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট হচ্ছে আপনার ইনফরমেশনটাকে সরাসরি ট্রান্সফার করে একটা জায়গায় এসে আমরা ক্লোজ টেস্ট করেছি এর আগে আমাদের 9, 10, 11, 12 সেকশন গুলোতে, আমরা ক্লাসগুলোতে কাজ করেছি মাল্টিপল চয়েস নিয়ে। এখনো আমরা যারা বিভিন্ন সরকারি পরীক্ষা দেই বা বিভিন্ন জব ইন্টারভিউতে যাই, সেখানে রিটেন পরীক্ষার মধ্যে অনেক সময় ক্লোজ টেস্ট অ্যান্সার করতে হয়। আর যারা অলরেডি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে তারা অলরেডি জানেন আমাদের ক্লোজ টেস্ট অ্যান্সার করতে হচ্ছে বা হয়। 5টা বা 6টা বা 4টা বা 5টা, ম্যাক্সিমাম 6-7টার মধ্যে থাকে ক্লোজ টেস্টের গ্যাপ, সেগুলো ফিল করতে হয়। কখনো কখনো নিচে অপশন দেয়া থাকে, আমার সেখান থেকে বেছে নিয়ে শব্দ ট্রান্সফার করতে হয়। কখনো কখনো প্যাসেজ থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে হয়, কোনো ক্লুজ দেয়া থাকে না। বাট এটা ক্লু দেয়া থাক বা না থাক, আমার ক্লুর সোর্স কিন্তু প্যাসেজ। আমার কোয়েশ্চেনের সাথে ক্লু দেয়া থাক বা ক্লু দেয়া না থাক, আমার ক্লুর অপশন কিন্তু প্যাসেজ। অনেকেই আছেন যারা প্যাসেজ যখন 1-2 অ্যান্সার করে আসে, তখন প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়, তারা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ থাকলে অনেক সময় প্যাসেজ না পড়ে ক্লুজের অ্যান্সার লিখে ফেলতে পারেন এবং কারেক্টও করতে পারেন। দিস ডিপেন্ডস অন ইউর এক্সপেরিয়েন্স, দিস ডিপেন্ডস অন ইউর স্কিল। আবার অনেকে আছে যে প্যাসেজ পড়ে অ্যান্সার বের করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, প্যাসেজ পড়ে বের করে নিয়ে আসাটা অলওয়েজ সেফ। আমি যদি স্কিপিং এবং স্কিমিং ডেভেলপ করে থাকে, প্যাসেজ থেকে অ্যান্সার বের করে নিয়ে আসাটা সবসময় সেফ, বিকজ তাতে জিনিসটা অথেন্টিসিটি মেনটেইনড হয় এবং আমার অ্যান্সার সঠিক হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়, রিস্ক নেওয়া হয় না। অলরাইট, সো ক্লোজ টেস্টের ক্ষেত্রে আমরা যখন প্যাসেজ পড়তে পড়তে আগে বাড়তে থাকি, মনে রাখতে হবে যে প্যাসেজে সবসময় সব ইনফরমেশন হুবহু দেওয়া থাকবে না যেটা আপনি ক্লোজ টেস্টের মধ্যে গ্যাপে এসে বসাবেন। নো, এমন হতে পারে যে ইনফরমেশনের সাপোর্টিভ ইনফরমেশন আছে, সেখান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যেমন একটা ক্লোজ টেস্ট আছে, একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে গিয়ে একটা রিসার্চ বেস 300 ইয়ার্স, আমার এখন ঠিক স্পষ্ট মনে পড়ছে না, 300 বছর একটা রিসার্চের উপর একটা স্টেটমেন্ট ছিল, যেখানে হচ্ছে মানুষের শিক্ষা দীক্ষা মানসিকতা পার্সোনালিটি এগুলো নিয়ে একটা গবেষণা ছিল। তো ওখানে যেমন ক্লোজ টেস্টের একটা গ্যাপে ছিল যে ডিসেন্ডেন্ট ওয়ার্ডটা আসবে ওখানটাতে, 300 বছর ধরে একটা পার্টিকুলার এলাকার মানুষ এবং তাদের ডিসেন্ডেন্টস এর উপর গবেষণা হয়েছে। তো ডিসেন্ডেন্টস ওয়ার্ডটা প্যাসেজে একদম হুবহুই ছিল, 300 ওয়ার্ড, এই 300 ইয়ার্স কথাটা প্যাসেজে হুবহুই ছিল। তো যিনি ওই প্যাসেজের থার্ড বা ফোর্থ প্যারাগ্রাফে ছিল ইনফরমেশনটা, তো যিনি প্যাসেজে খুব ভালো স্কিমিং করতে পারবেন, তিনি কিন্তু খুব ফাস্ট করে এসে ধুমধাম করে দেখে টুকে পাস টাস করে দেবে, হ্যাঁ আমার ইনফরমেশনটা এখানে আছে, আমি পয়েন্ট আউট করতে পারলাম, সো ওই প্যারাগ্রাফ নিয়ে পড়ে থাকবো আমি। এখন আমার যদি এই খুব ফাস্ট লোকেট করতে পারার ক্ষমতা না থাকে, আমি একদম ভেঙে বলছি, লোকেট করতে পারার ক্ষমতা না থাকে বা আমি যদি এটা ডেভেলপ করতে না পারি, তাহলে যেটা হবে আমি কিন্তু এই ফোর্থ প্যারাগ্রাফে চলে আসবো না। দেখা যাবে আমি এলোমেলো হয়ে ঘুরছি বা প্রথম থেকে ঘাটা শুরু করলাম, তাতে যদি 2 মিনিটের সময় নষ্ট হয়, মনে রাখতে হবে 40টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ সময় 60 মিনিট। আমি কিন্তু 1 মিনিট অপচয় করার মতো আমার অ্যাবিলিটি নাই, আই ক্যান নট এফোর্ড টু ওয়েস্ট সিঙ্গেল সেকেন্ড অর সিঙ্গেল মিনিট, সম্ভব না। সো আপনি যদি লোকেট করতে পারেন, আপনার অ্যান্সার করার প্রবণতা মানে আপনার স্পিড বেড়ে যাবে। সো আপনি যদি খুব ফাস্ট লোকেট করতে পারেন, আপনি দেখবেন 4 নম্বর প্যারাগ্রাফে ইনফরমেশনটা আছে, আপনি লোকেট করলেন 300 বছর, লোকেট করলেন ডিসেন্ডেন্টস ওয়ার্ডটা, তো কি বলেছে, এদের সম্পর্কে গবেষণা করেছে, ওদের সম্পর্কে, তাহলে প্যাসেজ কোয়েশ্চেন আমার কি চেয়েছে, যে এদের সম্পর্কে গবেষণার কথা প্যাসেজে বলেছে, পাশাপাশি বলেছে এদের সাথে আরো অনেক মানুষের গবেষণা করা হয়েছে, এই অনেক মানুষটা কারা, সেটার অ্যান্সার করতে গিয়ে চলে আসবে ডিসেন্ডেন্টস। রাইট, অলরাইট।
এটা হচ্ছে ক্লোজ টেস্ট অ্যান্সার করা। অনেক সময় অনেক কঠিনও থাকে, যেমন থিমের উপর বেস করে। প্যাসেজে কি বলে, কোন একটা প্যাসেজের একটা প্যারাগ্রাফ থেকেই তো ক্লোজ টেস্ট গুলো আসে। ওই প্যারাগ্রাফের থিমটা কি, ওই থিমটাই একটা ক্লোজ টেস্ট হিসেবে বসে পড়ে অনেক সময়। তখন আমি যদি প্যাসেজটা পড়ে থিমটা বুঝতে না পারি, আমি কিন্তু ওই পার্টিকুলার গ্যাপে স্পেসিফিক ওই ওয়ার্ডটা লিখবো না। একটা থিম কিন্তু একটা ওয়ার্ড হয়। যেমন আমরা বলতে পারি যে সিরাজউদ্দৌলার স্টোরি যেটা আমরা জানি, সেটার গল্পটার থিম কি, সেটা হতে পারে বিয়োগান্তক, মানে ট্র্যাজিক স্টোরি। শেক্সপিয়ারের একটা গল্পটার এটা কি স্টোরি, একটা ট্র্যাজিক স্টোরি, এটা একটা ফানি স্টোরি। থিমটা কি, ফান। থিমটা হচ্ছে কমেডি, কমেডি হচ্ছে জনরা, থিমটা হচ্ছে ফানি। তো ওখানে থিমটা হচ্ছে গিয়ে স্যাড সরো, বা ট্র্যাজেডি হচ্ছে গিয়ে আমাদের জনরা। সো এই যে মুডটা কি, এই মুডটা যদি বুঝতে না পারি, আমি যদি থিমটা বুঝতে না পারি, ক্লোজ টেস্টের একটা বা দুইটা অ্যান্সার আমার হয়তো আমি দিতে ব্যর্থ হইতে পারি। সো প্যাসেজ পড়ে বা প্যাসেজের নির্দিষ্ট অংশ পড়ে বুঝতে পারাটা হচ্ছে আইএলটিএস এর যে কোনো টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করার পূর্ব শর্ত। আপনি যদি পড়ে বুঝতে না পারেন, আপনার পড়ার বোঝার ডেভেলপমেন্ট না হয়, বোঝার স্কিল ডেভেলপ না করে, তাহলে আপনি আসলে আইএলটিএস রিডিং অ্যাপ্রোচই করতে পারবেন না। টু বি অনেস্ট, টু বি ফ্র্যাঙ্ক, একদম স্ট্রেট কথাবার্তা। এবং তার জন্য মনে রাখবেন, সাইকেল চালানো এবং সাইকেল রেসে পার্টিসিপেট করার জন্য যে স্কিল দরকার, সেইটা ডেভেলপ করার জন্য আপনাকে সাইকেলের উপর বসে সাইকেল নিয়ে রোডে নেমেই শিখতে হবে। আপনি রিডিং ডেভেলপ করার জন্য আপনাকে রিডিং নিয়েই কাজ করতে হবে এবং রিডিং পড়েই কাজ করতে হবে। গতকালকে একজন জিজ্ঞেস করেছিলেন যে রিডিং নিয়ে, গতকাল সরি পরশুদিন লাস্ট সেশনে, যে রিডিং ডেভেলপ করার, স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে কোনো শর্টকাট আছে কিনা। আই এম সরি, দের ইজ নো শর্টকাট when it comes to develop any skill. No way. শর্টকাট বলে কোনো কিছু না, এটা স্কিলের অনেক দিক থাকে, অনেক ওয়ে থাকে, অনেক ভাবে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। সো কোনটা নিয়ে কাজ করতে হবে কোথায় আপনি জানেন না, আপনার পরীক্ষায় কোন টাইপ কোশ্চেন আসছে আপনি জানেন না। অনেক সময় দেখা যায় 10টা হেডলাইন, 10টা না 8টা হেডলাইন চলে আসে, হেডলাইন ম্যাচিং, মানুষজন কপালে হাত দিয়ে বসে থাকে। 8টা হেডলাইন ম্যাচিং, হাউ ক্যান আই ডু দ্যাট? তার মানে 8টা হেডলাইন মানে বিশাল বড় একটা প্যাসেজ, বিশাল বড় প্যাসেজ, অন্তত পক্ষে 8টা প্যারাগ্রাফ থাকবে। সো ইউ ক্যান গেস অবস্থা কি হওয়ার কথা। আবার অনেক সময় ক্লোজ টেস্টে 8টা চলে আসে, 10টা চলে আসে, 10টা আসে না 8টাই আসে। দেন উই বিকাম হ্যাপি, ওরে বাপরে ক্লোজ টেস্ট 8টা চলে আসছে, গ্রেট। অথবা মাল্টিপল চয়েস বা ট্রু ফলস, চারটা চারটা মিলে 8টা বা 10টা চলে আসছে, উই বিকাম হ্যাপি। বাট নট নেসেসারিলি যে সব সময় এরকম ভাবে আসবে। You might get 8 headlines in one passage, again 8 headlines in the third passage. Just think how scary it would be to get 16 headlines matching in a single test. You might get scared. That is a situation to be scared of. কিছু করার নাই, হতেই পারে। সো ওই সিচুয়েশনে আপনাকে অনেকগুলো জিনিস ফেস করতে হবে। অ্যাংজাইটি কন্ট্রোল করতে হবে, ফোকাস রাখতে হবে, আপনাকে প্যাসেজটা পড়ে বুঝে অ্যান্সারে যেতে হবে। তাহলে এখন দেখেন, ক্লোজ টেস্ট করার সময় কিন্তু আমি একবারও বললাম না যে আপনাকে অ্যাংজাইটি লেভেল নামায় আনতে হবে। ইন জেনারেল রিডিং এর সময় অবশ্যই আমাদের অ্যাংজাইটি লেভেল নামায় আনতে হয়, দ্যাট ইজ ট্রু। বাট স্পেসিফিক যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় যে আমার জন্য চ্যালেঞ্জিং, মাল্টিপল চয়েস কম দিয়েছে, ক্লোজ কোয়েশ্চেন অ্যান্সার কম দিয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার কম, ক্লোজ টেস্ট কম দিয়েছে, ট্রু ফলস কম দিয়েছে, সেই ক্ষেত্রে আমার জন্য যদি অনেকগুলো হেডলাইন্স ম্যাচিং চলে আসে, আমি ডেফিনেটলি অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবো, আমার মধ্যে হার্টবিট বেড়ে যাবে, এক ধরনের দুশ্চিন্তা, আশঙ্কা কাজ করবে রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার। রেজাল্ট খারাপ হওয়ার আগেই রেজাল্ট খারাপ হওয়ার চিন্তাই কিন্তু আমার এক্সামটাই খারাপ হয়ে যাবে। সো আপনাকে পরীক্ষার হলে বসার আগে এগুলো ফাইট করে করে, সিচুয়েশন ফেস করে করে নিজেকে স্কিলড করতে হবে, যেন পরীক্ষার হলে গিয়ে আপনি স্কিলটা ব্যবহার করতে পারেন। দ্য এক্সাম হল ইজ দ্য প্লেস where you have to use the cultivated skill. The exam hall is not the place to cultivate the skill, rather to utilize the cultivated skills. That's it. এবার চলে আসি, আচ্ছা এটার প্রসেসটা কি বললি, কি প্রসেস আমি অ্যাপ্রোচ করেছি বা কি প্রসেস অ্যাপ্রোচ করলে ভালো হতে পারে। আমরা অনেকে চিন্তা করি যে আমরা কোয়েশ্চেনের প্যাসেজটা কি বলে, হেডলাইন ম্যাচিং যখন চলে আসছে, আমরা হেডলাইন ম্যাচিংটা সবগুলো পড়ে ফেলবো, পড়ে প্যাসেজে যাব। আমার কাছে জিনিসটা খুবই প্যাঁচানো ছিল। আমি যখন 8টা, ধরেন 8টা এসছে, আমি 8টা হেডলাইন পড়লাম, 8টা হেডলাইন পড়ে যখন আমি প্যাসেজে যাব, আমি প্যাসেজের ইনফরমেশন গুলো মাথায় প্রসেস করব, না আমি 8টা হেডলাইন মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াবো, কি করব? আই ডিডন্ট ডু দ্যাট। আমি যেটা করতাম, উল্টাটা করতাম। আমি, অনেকে এই কাজটা করে, অনেকে অ্যাপ্রোচটা করে। আমার মনে হলো যে আমার দিকে হয়তো, আমার ক্ষেত্রে হয়তো এই অ্যাপ্রোচটা কাজ করতে পারে। সো আই ফলো দ্য অপোজিট থিং রাদার। নরমালি আমি কোয়েশ্চেন করে প্যাসেজে যাচ্ছিলাম, এবার আমি প্যাসেজ পড়ে কোয়েশ্চেনে আসলাম। আমার টাইম সেভ হলো, আমার কাজ সহজ হয়ে গেল। আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হবে তা বলছি না। আমি প্যাসেজটা পড়লাম। সাধারণত হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে প্যাসেজের কোন একটা প্যারাগ্রাফের প্রথম 2-3 লাইন, ম্যাক্সিমাম 3 লাইনের মধ্যেই ওই প্যাসেজের মূল বক্তব্য
বা প্যাসেজের মূল থিমটা বের হয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে পড়ে দ্রুত বুঝতে পারার সক্ষমতা ডেভেলপ করতে হবে। তো প্রথম 2-3টা লাইন পড়েই আমার ওই প্যাসেজটার ওই পার্টিকুলার প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলেছে তার একটা আইডিয়া চলে আসবে। এবং আমি এবার যদি চলে যাই আমার কোয়েশ্চেনে, 8টা হেডলাইন আছে, একটা টান দিয়ে 8টা হেডলাইন পড়ে ফেলতে পারি বা 8 লাইনে টান দিয়ে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে পড়তে পড়তে আমি ওখানে কিছু কিওয়ার্ড আন্ডারলাইন করে ফেলতে পারি। এখন দেখা যাবে 3টা বা 4টা পড়ার পরে আমার অ্যান্সার বের হয়ে আসছে, ওকে আমি এটা মার্ক করে ফেললাম। এরপরে আমি সেম প্রসেস ফলো করলাম সেকেন্ড প্যারাগ্রাফের ক্ষেত্রে। সেকেন্ড প্যারাগ্রাফটা পড়লাম, প্রথম 2-3 লাইন, থিমটা কি, মেসেজটা কি, ইনসার্ট ধরে ধাপ করে চলে আসলাম এখানে। আমার তো একটা অলরেডি কমে গেছে মার্ক করার ফলে। তো এবার আমি প্রথম 2-3টা যেহেতু পড়ে আসছি, আমি আমার মাথার মধ্যে আমি ভুলে যেতে চাইলেও প্রথম 2-3টা কিন্তু রয়ে গেছে। সো যদি আমার কাছে মনে হয় প্যাসেজ পড়তে পড়তে যে এই 2-3টার মধ্যে হয়তো আমার অ্যান্সারটা আছে, আমার কিন্তু কাজ সহজ হয়ে গেল, ওই 2-3টা থেকে আমি মার্ক করে বের করে ফেললাম। তার মানে আমার 4টা কিন্তু অলরেডি পড়ে মাথায় চলে এসছে, আমি চাইলেও চলে এসছে, না চাইলেও চলে এসছে, আমার আলাদা করে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না, দুইবার বলা হয়ে গেল। এবার প্যারাগ্রাফ আমাকে এমনি পড়তে হচ্ছে, আমি প্যারাগ্রাফটা বারবার পড়তেছি না, প্যারাগ্রাফ একবারই পড়তেছি, কারণ প্যারাগ্রাফ বারবার পড়তে গেলে আমার ডাবল 3 গুণ 4 গুণ সময় নষ্ট হবে। এরপর আসলে 3 নাম্বারটায়, 3 নাম্বার প্যাসেজটা পড়ে মনে হলো 2-3 লাইন পড়ে মনে হলো আচ্ছা এটা থিম এটা হইতে পারে, এইটা মেসেজটা দিচ্ছে, ফাইন। তার মানে আমি যে প্রথম 4টা থেকে 2টা অ্যান্সার পেয়েছি, বাকি 2টার মধ্যে অ্যান্সারটা নাই, ফাইন। পরের 4টা চলে আসলাম, পরের 4টা টান দিয়ে পড়লাম, পরে হয়তো আমি 8 নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম, দিলাম মার্ক করে, রাইট? এভাবে প্রত্যেকটা প্যাসেজ পড়ে ফাস্ট ফরওয়ার্ড করে আমি আসলে পুরো 8টা কোশ্চেনের অ্যান্সার শেষ করেছি। আমার মনে হয় সবচেয়ে কম সময় লেগেছিল প্র্যাকটিসের সময় 8টা কোশ্চেনের অ্যান্সার করতে, সম্ভবত 5 মিনিটের একটু কম, হয়তো 450 বা সামথিং। অনেকের আরো কম লাগে, অনেকে 3 মিনিট 2 মিনিটের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারে, যদি ওইভাবে জেদ করে আর কি, যে আমি আমি শুধু এই আইটেমই প্র্যাকটিস করব, আমার এই আইটেমটাই মার্কস লাগবে, এই লাগবে সেই লাগবে। সো it's up to you how you can develop your skill in writing or in answering this particular item, this particular topic, headlines matching. লাস্ট টপিকে আমরা যাব। লাস্ট টপিকে গত সেশনে যিনি প্রশ্ন করেছিলেন উনি আছেন কিনা আমি জানি না, আমি যদি ওনাকে দেখতে পাচ্ছি না আজকে, হয়তো উনি অন্য কোনো আইটেম কোনো আইডি দিয়ে লগ ইন করে থাকলে আমি দেখতে পাবো না, যাই হোক আশা করছি উনি আছেন। তো মডিউল, রিডিং মডিউলের ক্ষেত্রে কঠিন যে 2টা আইটেম থাকে তার মধ্যে একটা বলে ফেললাম আমরা, হেডলাইন ম্যাচিং, আর একটা হচ্ছে গিয়ে কোন ধরনের ক্রোনোলজিক্যাল প্রসেস নিয়ে যদি আমরা কথা বলি, কোন ধরনের কি বলে ক্যাটালগ নিয়ে যদি কথা বলি, কোন চার্ট নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়, কারণ চার্টটা অনেক সময় প্যাসেজের মধ্যে 5টা ধাপ পুরোটা জুড়ে দেওয়া থাকে, আর যখন আমরা অ্যান্সার করতে যাই একটা ক্যাটালগের মধ্যে বা একটা প্রসেস বা একটা গ্রাফের মধ্যে, তখন দেখা যায় যে সে খুব অল্প জায়গার মধ্যে 5টা ধাপ নিয়ে আসছে। কোয়েশ্চেনটা ছোট মনে হলো, আলটিমেটলি পুরো প্যাসেজটা আমার ঘেটে আসতে হয়। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি সেটা নিয়ে আমরা এখন কথা বলবো, বাট তার আগে এই যে 4টা টপিক নিয়ে আমরা কথা বললাম, 4টা ইস্যু নিয়ে আমরা কথা বললাম, 4 টাইপ অফ কোয়েশ্চেন্স নিয়ে আমরা কথা বললাম, এইগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন কারো থাকলে প্লিজ, আই এম গিভিং ইউ অ্যান ওপেন ফ্লোর রাইট নাও। I'm waiting for your questions or any suggestion, anything you might want to add. আমি হয়তো কিছু স্কিপ করে গেছি বা কিছু মিস করে গেছি, you might want to add, please, most welcome. No one. So shall I move on to the next topic or next type? Okay, I'm moving on to the next type, graph or catalog or the process, whatever you say. এই কোয়েশ্চেনটা টাইপটা একটু বিদঘুটে মনে হয় অনেকের কাছে, হেডলাইনের চেয়েও কিছুটা বিদঘুটে, বাট আদতে কিন্তু ব্যাপারটা একটা ক্লোজেস ছাড়ার কিছুই না। কিছু পার্টিকুলার টাইপ, কিছু পার্টিকুলার ধাপ দেয়া থাকবে, সেই ধাপের নাম চাইতে পারে অনেক সময়, অথবা সেই ধাপে কোন একটা কাজ করা হয়, সেই কাজটা কি কাজ হবে সেই কাজটা লেখা হইতে পারে, অথবা দিন তারিখ সাধারণত আসে না, মাস আসে না, প্রসেসের ক্ষেত্রে ওভাবে আসে না জিনিসগুলো, বা এরকম হইতে পারে কোন একটা ইয়ারের কথা বলেছে, সেই ইয়ারে কোন একটা পার্টিকুলার ইনসিডেন্টের কথা বলেছে, সেটা হইতে পারে। যেমন ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যদি কথা বলি আমরা, স্বাধীনতা যুদ্ধে কথা বলতে গেলেই আমরা আসলে সেই 75 কি বলে জানো 69 থেকে কথা বলি, আর আগে থেকে কথা বলা উচিত, 52-48 থেকেই কথা বলা উচিত আসলে। সো ওখানে দেওয়া আছে হয়তো ক্রোনোলজিক্যালি 52, এরপরে 58, এরপর হচ্ছে 66, তারপর 69, তারপর 70, 71,
দেওয়া আছে ধারাবাহিকভাবে। এখন কোন সালে কোন বিষয়টা হয়েছে এটা প্যাসেজে উল্লেখ করা আছে। এখন ধরেন আমার কোয়েশ্চেনের মধ্যে দিন তারিখগুলো ইস্যু করা থাকলো না, বললো যে পাকিস্তান গট ইন্ডিপেন্ডেন্স ফ্রম the British in 1947 and formed two wings, East and West Pakistan. ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের ইস্যু। প্যাসেজে বলা আছে সরাসরি ইয়ার উল্লেখ করে যে ইন দ্য 48 the clash between the difference between the contrast between these two wings were apparent. আপনার ক্লোজ টেস্টে থাকতে পারে হয়তো অ্যান্সারটা এভাবে থাকতে পারে, the very next year, the very next year। এখন ক্লোজ টেস্টে গ্যাপটা থাকতে পারে নেক্সট ইয়ার, দ্য ভেরি আছে দেওয়া, দ্য নেক্সট ইয়ার আমার ক্রোনোলজিক্যালি হয়তো বললো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্রোনোলজিক্যালি সাজানো হয়েছে, গুরুত্ব ক্লোজ যেখানে যেখানে যে তথ্য মিসিং আছে সেগুলো দিয়ে অ্যান্সার করুন। এখন ক্লোজ টেস্টে তো প্যাসেজে তো কোথাও বলা নাই দ্য ভেরি নেক্সট ইয়ার, দাও বলা নাই, দ্য ভেরিও বলা নাই। এখন নেক্সট ইয়ার তো আমার গ্যাপে হচ্ছে আমার নেক্সট ইয়ারটা লিখতে হবে। আমি যদি তখন পুরো লাইনটা পড়ে বুঝতে পারি যে কি বলতেছে, এবং আমার যদি এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার অভিজ্ঞতা থাকে, প্রবণতা থাকে, দ্য ভেরি নেক্সট ডে দে কেম টু মিট মি। দ্য ভেরি নেক্সট ডে মানে হচ্ছে ইমিডিয়েট পরের দিনকে জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ভেরি ওয়ার্ডটা ইউজ করি। এই কথার ক্ষেত্রে ভেরি ওয়ার্ডটা ইউজ করি, দ্য ভেরি নেক্সট ডে, রাইট? সো এই যে ভেরি নেক্সট ডে, এই নেক্সট ডেটা আমি ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবো না যদি আমার মধ্যে জেনারেল নলেজ না থাকে যে দ্য ভেরি নেক্সট ইয়ার এখানে যেহেতু ইউজ করতে হচ্ছে, যেহেতু 47 এর স্বাধীন হওয়ার পর 47 এর অগস্ট স্বাধীন হইলো, 48 এর মার্চ এপ্রিলের দিকেই ঝামেলা শুরু হয়ে গেল। সো আলটিমেটলি কিন্তু এক বছরও হয় নাই। সো দ্য ভেরি নেক্সট ইয়ার বলেছে, বলা নাই কিন্তু যে উইদিন 1 ইয়ার, বলেছে দ্য ভেরি নেক্সট ইয়ার, পরের বছরই, জাস্ট পরের বছর শুরু হচ্ছে জানুয়ারি থেকে, মার্চ এপ্রিলের দিকে ঝামেলা শুরু হলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে, ভাষার প্রশ্নে প্রতিবাদ শুরু হলো। সো এইভাবে করে অর্থটাকে আমার বুঝে তথ্যটাকে অর্থের সাথে ম্যাচ করে যাচাই করে নিয়ে আসতে হবে, এবং পুরো কাজটা পড়তে পড়তে খুব ফাস্ট করতে যেতে হবে। এই পুরো কাজটা প্রসেস অনুযায়ী তথ্যটাকে একসাথে পড়ে প্রসেস করে লিখে যেতে হবে। আপনি একটা স্কিপ করে পরেটায় চলে গেলে ঝামেলা, আবার একটার পেছনে অনেক সময় নষ্ট করে ফেললেও ঝামেলা, ফুল অ্যান্সার আমরা তখন করতে পারবো না, প্রবলেম ফেস করতে হবে। আপনি ঠিক গুনে গুনে কাটায় কাটায় 1 মিনিট সময় পাবেন, 1 মিনিটও বেশি সময় পাবেন না। আমাদের যেমন নরমাল বোর্ড এক্সাম গুলোতে আমরা স্যার 1 মিনিট, স্যার প্লিজ 1 মিনিট, দেয়ার ইজ নো ওয়ে। টাইম ইজ আপ, ইউ আর ডান, টাইম ইজ আপ, ইউ আর ডান, ইউ হ্যাভ টু স্টপ রাইটিং at the very next moment. After that you will get 10 minutes to transfer the answers. হ্যাঁ, অনেকে ট্রিক করে, অনেকে এই ট্রান্সফার করার সময়ও অ্যান্সার ভেরিফাই করে, অনেক সময় শুধু অ্যান্সার গুলো 10 মিনিটে 30টা কোশ্চেন 40টা কোশ্চেন ট্রান্সফার করা খুব নট এ ম্যাটার অফ টাইম, মানে খুব ডিফিকাল্ট কিছু না। সো নট এ ম্যাটার অফ হ্যাসল, কোনো ঝামেলা হয় না, খুব বেশি প্রবলেম হয় না। আর যাদের হাতে লেখা স্লো তাদের ঝামেলা হতে পারে, বাট ইটস এনাফ টাইম। অনেক সময় এটা ট্রান্সফার করার সময় অনেকে ভেরিফাই করে যে কোশ্চেনটা ঠিক আছে না ভুল আছে। অনেক সময় ভুল ধরাও পড়ে, ক্লোজ টেস্টের ক্ষেত্রে বলেন, যে কোনো ধরনের ইস্যুর ক্ষেত্রে বলেন, অনেক সময় ধরাও পড়ে যায়, ইনস্ট্যান্ট মাথায় কাজ করে এটা। বাট যদি এমন হয় যে আপনি অ্যান্সার যখন দিয়েছেন তখন জাস্টিফাই করেই দিয়েছেন, তখন সলভ করার সময় বা অ্যান্সারটা ট্রান্সফার করার সময় মনে হলো আচ্ছা এটা কি এরকম ছিল, ডোন্ট গো ব্যাক এন্ড ট্রাই টু রিজাস্টিফাই, ডোন্ট গো ব্যাক। সম্ভাবনা আছে যে ওই সময়টা আপনি এত এক্সাইটমেন্টে আছেন যে আপনার জাস্টিফাই করতে গিয়ে ভুল জিনিস জাস্টিফাই করে আসলেন, কারেক্ট অ্যান্সার ছিল ভুল অ্যান্সার লিখে আসলেন। এরকমও অনেকে করে, পরে এসে কপাল চাপড়ায় মনে মনে, কারণ আমাদের তো পরে দেখার সুযোগ নাই, বোঝার সুযোগ নাই যে কি করলাম। কিন্তু খাতা জমা দেওয়ার পর মনে হয় যে হ্যাঁ এটা তো ভুল ছিল না, এটাই ঠিক ছিল, আমি ভুল অ্যান্সার দিয়ে আসছি। অনেক সময় কথা বলতে গেলে, ডিসকাস করতে গেলে অন্যদের সাথে তখন মাথার মধ্যে আসে যে এটা অ্যান্সারটা কি ছিল, ওটা কি ছিল। সো আপনি পরীক্ষার হলে ঢুকেছেন, আপনার চেক আপ হয়েছে, সব চেক আপ করে নিয়ে নিয়েছে সবকিছু, আপনার ছবি তোলা শেষ, পাসপোর্ট চেক করা শেষ, সবকিছু শেষ। এখন আপনি যখন পরীক্ষার হলে ঢুকলেন, সবকিছু ছাড়া ওই মুহূর্তে থেকে আপনি হালকা হয়ে যান। জাস্ট গিভ অল দ্য থটস অ্যাওয়ে, থ্রো ইট অ্যাওয়ে। এখন কোনো চিন্তা, আপনার কোনো পড়া, আপনি অতীতে কি পড়ে আসছেন, কোনো কিছু আপনার কোনো কাজে আসবে না। আপনার কাজে আসবে ঠান্ডা মাথা রেখে আপনি যে স্কিলগুলো ডেভেলপ করেছেন, মানে প্রশ্নের উত্তর বের করার যে স্কিলটা আপনি ডেভেলপ করেছেন, যে টেকনিকটা ডেভেলপ করেছেন, সেইটা প্রপারলি ইউটিলাইজ করলেই আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট আই ডিড।
এক্সাম হলে ঢোকার পর কিছুক্ষণ পরেই আই ওয়াজ হ্যাভিং মাই not that severe, but I was having some panic attack or something. I was like this, a bit, not much, but with the passage of time it got normal. I could control myself because মাথায় একটাই ছিল যে কোনো কারণে যদি আমি নার্ভাস হয়ে যাই, কোনো কারণে অ্যাংশাস হয়ে যাই, এক্সামটা ভালো হওয়ার সুযোগ থাকলেও সেটা ভালো হবে না, কারণ এখানে তো বলার সুযোগ নাই আমার কমন পড়েছে, আমি আগে পড়ে আসছি। হ্যাঁ, টপিক কমন পড়তে পারে, দ্যাট ইজ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এটা হতেই পারে। ইউ মাইট গেট এ কমন টপিক। আপনি হয়তো ক্রিকেট নিয়ে, খেলাধুলা নিয়ে পছন্দ করেন, আপনার খেলাধুলা নিয়ে টপিক দিয়ে দিল। আপনি হয়তো হিস্ট্রি পছন্দ করেন, হিস্ট্রি নিয়ে টপিক দিয়ে দিল। ইট মাইট হ্যাপেন, ইট ইজ এ কোইন্সিডেন্স, হতেই পারে, বাট নট নেসেসারিলি যে আপনি কমন জিনিসপত্র পাবেন। তো পরীক্ষার হলে কমন পড়েননি দেখে ভালো হয়েছে, কমন পড়েননি দেখে খারাপ হয়েছে, দের ইজ নো ওয়ে টু সে দ্যাট, right? So that's all from my side. Now you have 10 minutes to ask me any questions. If you can want to add anything with whatever I have said, there's always scope to better things. Fine, carry on. সেশনগুলো ইন্টারাকশন হলে যেটা হয় যে সেশনগুলো লাইভলি হয়, পাশাপাশি হচ্ছে এক পাশ থেকে একজন কথা বলতে থাকলে সেশনগুলো একসময় বোরিং হয়ে যায়। সো সবাই পার্টিসিপেট করলে যেটা হয় যে ইন্টারঅ্যাক্টিভ হয়, এটা থেকে ইফেক্টিভ আউটকাম বের হয়ে আসে। পাশাপাশি একজন প্রশ্ন করলে সেই প্রশ্নটা তো অনেকজনের কাছে আছে, ওই সেম প্রবলেম সবার কাছে আছে, অনেকের কাছেই আছে, তারা হয়তো সেই উত্তরগুলো পেয়ে উপকৃত হবে। ইয়েস, সৈয়দ সৈয়দ জায়েদ প্লিজ। হ্যাঁ, তো আমি জানতে চাইছি লিস্ট অফ হেডিংস নিয়ে যদি আরেকটু মানে ক্লিয়ার করতে, জিনিসটা আমার সব দিক দিয়ে ঠিক থাকে, লিস্ট অফ হেডিংসে এসেই আমার ঝামেলাটা লেগে যায় আর কি। আচ্ছা, ওকে ওকে, প্লিজ, ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। আমার মনে হয় সবার এটা তো উপকৃত হবে। ডাজ এনিওয়ান হ্যাজ এনি মোর কোয়েশ্চেন? প্লিজ, আমি তাহলে একসাথে মানে একবারে কোয়েশ্চেন নিয়ে আমি অ্যানসারে চলে যাবো, আর কোয়েশ্চেন ফ্লোরে ব্যাক করবো না, প্লিজ। মানে অনেক সময় দেখা যায় যে আপনার লিস্ট অফ হেডিংস যে কোশ্চেন গুলো দেওয়া আছে, তো আমার প্যাসেজ পড়া পড়া মনে হচ্ছে কি সিমিলার, দুই তিনটা হেডিংস, দুই তিনটা কোশ্চেনই সিমিলার মনে হচ্ছে যে না এটার সাথে এটা যায়, তো তারপরে ভুল হয়ে যায় আর কি। রাইট রাইট অনেক রাইট। সময় দেখা যায় আটটার মধ্যে আমার তিনটা হচ্ছে, অনেক সময় দেখা যায় ছয়টা হচ্ছে, অনেক সময় দেখা যায় আমার মানে দুইটা হইতেছে। আচ্ছা, এই হচ্ছে কনসিস্টেন্সিটা আসা, রাইট, ইনকনসিস্টেন্সি হচ্ছে, তাই তো? ইনকনসিস্টেন্ট হচ্ছে ব্যাপারগুলো, যে একবার 3টা হচ্ছে, একবার 7টা হচ্ছে, কখনো কখনো 4টা হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে, তাই তো? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আমরা আজকে সেশন একদম শেষের দিকে চলে আসছি, সো কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা কোয়েশ্চেনের বেসিসে কথা বলবো আর কি, তাতে যদি আপনাদের একটু উপকার হয়, দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফরওয়ার্ড টু হেল্পিং ইউ আউট। স্যার আমি একটু বিরক্ত করতে চাচ্ছি, কোশ্চিনে না, আমার কোশ্চিন হয়তো যেটা আছে ভাইয়া যখন বললো 2টা হয় 4টা হয়, তো আমার আসলে প্রবলেম গুলো যে বোঝা নেই। যেমন ধরেন যে অনেক জায়গায় একটা প্যাসেজ সলভ করছিলাম একদিন, এখানে কোশ্চেনে দেওয়া আছে দা রেডেস্ট, প্যাসেজে দেওয়া আছে দা মোস্ট ভিভিডলি কালার রেড। সো আমি প্রথমে ধরে এটা আসলে বুঝতে পারিনি যে দা রেডেস্ট, তো আমার তো ওই ধরনের প্যারাফ্রেজ একটা থাকবে। পরে গিয়ে বুঝলাম যে এটা আসলে সুপারলেটিভ ডিগ্রি দা মোস্ট দিয়ে করলো, আর এখানে শুধু রেডেস্ট করে দিল, দা মোস্ট রাইট রাইট ভিভিডলি রাইট। কালার রেড। সো এই যে ফাংশনটা, এই ফাংশনটা তো আমি আসলে ভাবে সেদিন বুঝতে পারিনি, 2-3 দিন আচ্ছা, লাগছে আমার এই স্ট্রাকচারটা অল বুঝতে। রাইট অল রাইট অল রাইট। আর নেক্সট কোশ্চেন আপনি স্যার যেটা, আরেকটা ওকে স্যার ওকে কোশ্চেন, সেটা হচ্ছে যে ওকে অনেক প্লিজ। সময় হ্যাঁ, ভোকাবুলারি দেখি যে আমরা ওই যে বাংলা মিনিং পড়ে ইউজ টু, তো বাংলার কারণে যেটা হয় আমি খুঁজে পাই না। যেমন ইমপ্লিকেশন মানে অনেক জায়গায় দেখছি যে হিডেন মিনিং, হিডেন মিনিং মানে হচ্ছে অবসকিউর, অবসকিউর মানে হচ্ছে ডিফিকাল্টি টু আন্ডারস্ট্যান্ড। সো এই যে এই টাফ মিনিং গুলো ইংলিশের যেভাবে তারা প্যারাফ্রেজ করে রাখে, এই জিনিসগুলো আসলে নরমালি ভোকাবুলারি পড়ে তো আসে না। সো প্যাসেজ গুলো যখন পড়তে যাই এই জিনিসগুলো খুব হ্যাসেল হয়। তো এই জিনিসগুলো, স্কিল গুলো ওকে কিভাবে উইদাউট মেন্টর, মানে আমি তো যত জায়গায় কোর্স করলাম সব দেখি ওই যে কোশ্চিন পড়ায়, তো আমার কথা কোশ্চিন নিয়ে না, আমার কথা হচ্ছে যে কোশ্চিন ফরম্যাট তো যার লেভেল ভালো সে আপনার এরকম একটা দুইটা ক্লাস করলেই তার ওকে, অথবা ইউটিউব দেখলেও ওকে। সো ওই স্কিল গুলো আসলে কিভাবে ডেভেলপ করতে পারবেন? আচ্ছা, ওকে। আর কারো কোয়েশ্চেন? আমি আরেকটা কোয়েশ্চেন নিব, এই দুটো কোয়েশ্চেন আমার আনসার করতে একটু সময় লাগবে, সো আরেকটা কোয়েশ্চেন আমি নিব। এনিওয়ান এলস? এনিওয়ান এলস? Please feel free. It's a free session, so you should utilize it as much as you want, as you can. ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। Okay, Urmili Sarkar, please ask the question.
শর্মিল মিউট করে দিয়েছেন, আপনি মিউট করে বোধহয় কথা বলছেন, আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, রিডিং এর বিষয়ে প্যাসেজে অনেক সময় এমন এমন ওয়ার্ড থাকে যেগুলো একদমই বোঝা যায় না, তখন অ্যান্সার করতে গিয়ে অনেক প্রবলেম হয় এবং ওটা বুঝতে বুঝতে সময়টা শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে ওকে, কোনো টিপস আছে কিনা? আচ্ছা, অলরাইট, ঠিক আছে, ওকে, এটা ভোকাবুলারি। তাহলে আমি একটা দিয়ে শুরু করি আগে। প্রথমে যে প্রশ্নটা ছিল আমাদের হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে, আমরা আসলে অনেক সময় মনে হয় যে প্যারাগ্রাফ পড়তে গেলে দুটো তিনটা মিনিং একরকম হয়ে যায়, বাট এখানেই হচ্ছে প্র্যাকটিসের গুরুত্ব। মনে রাখবেন, সিমিলার অর্থ আর সেম অর্থ এক না, সিমিলারিটি আর সেম এক না। কেন এক না? এই পার্থক্যটা আপনাকে প্র্যাকটিস বাড়াতে হবে। আমার যেই আইটেমটায় প্রবলেম, আমার যেই পার্টিকুলার ইস্যুটায় প্রবলেম, যেই টপিকটায় প্রবলেম রিডিং প্যাসেজের মধ্যে, আমি পার্টিকুলারলি সেই টপিকটা নিয়ে কাজ করতাম আগে। আমি আলসের প্র্যাকটিস করার জন্য আমার যে 1 to 15 বই ছিল তখন সবগুলো বই প্র্যাকটিস করেছি, এবং আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথম দিকে এই হেডলাইন ম্যাচিং করতে বিরক্ত লাগতো। জাস্ট ট্রাস্ট মি, আমি আপনার সাথে পুরোপুরি একমত যে তিনটা একরকম মনে হয়, দুইটা একরকম মনে হয়, আমি কি করতে পারি? আমি তখন যেটা করতাম, সিমিলার মনে হলে, বা সিমিলার মনে হলে এই যে একটু আগে উনি একজন বললেন না যে দ্য মোস্ট ব্যাপারটা, সবচেয়ে ক্লোজেস্ট মিনিং কোনটা অ্যাপ্লাই করে, ইমপ্লাই করে, যে এই প্যারাগ্রাফটার সাথে যেহেতু এই দুইটা ম্যাচ করছে, এই দুইটা স্টেটমেন্টের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্লোজলি ম্যাচ করছে, প্যারাগ্রাফের মধ্যে যে কথাগুলো বলেছে থিমটা আসলে কি, একটু একবারের জায়গায় দুইবার পরে বের করে নিয়ে আসতে হয়। 1 2 3, এই ক্ষেত্রে আপনার একমাত্র স্কিল যেটা আপনি ডেভেলপ করতে পারেন সেটা হচ্ছে দ্রুত পড়ে বুঝতে পারা। কারণ একটা প্যারাগ্রাফ যদি আপনাকে দুইবার পড়তে হয়, আপনাকে দ্রুত পড়তে পারতে হবে, দ্রুত পড়ে অ্যানালাইজ করে বের করে নিয়ে আসতে পারতে হবে, এবং এটার জন্য সময় লাগবে, একদিনে হবে না। I took a preparation for 1.5 month and then I sat for the IELTS. I sat for just to test my skill, nothing else. আমার যে বাইরে যাওয়ার প্রিপারেশন নেওয়ার দরকার ছিল বা আমি বাইরে যাচ্ছিলাম এরকম কিছু না। আমি দেখলাম যে বাসায় বসে আছি, এখন অনলাইনে কিছু কোর্স করতেছি, অন্য অনেক অনেক জায়গার হাবিজাবি ফ্রি কোর্স করে দিল। আহ, আমার মনে হলো যে আমি একটু একটা কোর্স করি। পরে মনে হলো যে না, কোর্স করে সময় নষ্ট করবো, একটা কাজ করি বই কিনে নিয়ে আসি। আমি বই কিনে নিয়ে আসলাম, 1.5 মাস প্র্যাকটিস করলাম, এন্ড এই আইটেমটা আমাকে ভুগিয়েছে প্রচন্ড পরিমাণে। তখন আমি এই সেম প্রসেসটা ফলো করেছি, যে দুটো তিনটা ম্যাচ করে যাচ্ছে, আমি তখন কিওয়ার্ড গুলোর দিকে ফোকাস করেছি, যে কিওয়ার্ড গুলো কি কি এখানটাতে। সে আপনি যখন আস্তে আস্তে কোয়েশ্চেনটা ভাঙবেন, ভাঙলে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ডেভেলপ করবে, নাহলে করবে না। কোয়েশ্চেন ভাঙলে তথ্যগুলো ছোট ছোট হয়ে যায়, ছোট ছোট তথ্যের সাথে ম্যাচ করে সিমিলার তথ্য খুঁজে বের করা সহজ। আমি তার মানে হচ্ছে ভাইয়া কোয়েশ্চেনটাকে এখানে ভেঙে, ধরেন এখানে তো প্রায় ইয়েস ইয়েস, 8-10টা কোশ্চেন থাকে, তো এর মধ্যে দেখা যাবে ডেফিনেটলি, তিনটা আমার সিমিলারিটি মানে এটা মানে প্যাসেজের সাথে এটা ম্যাচ করছে। তো তিনটার মধ্যে রাইট, আমার যেটা বেশি মনে হবে যে না এটা আমার কি এটার সিমিলারিটি বেশি, বা যেটা একটু কম মনে হবে যে না এটার সাথে এটা অ্যাডজাস্ট করতেছে না প্যাসেজের সাথে, রাইট, এটা আমার কেটে দিতে হবে। যেটা বেশি ম্যাচ করবে এক্স্যাক্টলি, সেটা ওইভাবে ওইভাবে কারেক্ট করতে হ্যাঁ, হবে। রাইট। এখানে পেন্সিল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের হেডলাইন ম্যাচিং এর ক্ষেত্রে আমরা যেটা করি, যে হেডলাইন দিয়ে অনেক সময় দাগাদাগি করি না। আমি যেটা করতাম, যেটা দিয়ে দিছি খাট করে কেটে ফেলতাম এবং পাশের নাম্বারটা লিখে ফেলতাম, যে এই হেডলাইনটা এই প্যারাগ্রাফটাতে ম্যাচ করতেছে, কেটে দিয়ে লিখে ফেলতাম। তাতে চোখ থাকতো, যে বারবার আমার একই জিনিস পড়ার দিকে চোখ যেত না, আমার কনসেন্ট্রেশন নষ্ট হতো না। আর আরেকটা যেটা বললাম আমি, যে একটা প্যাসেজের যে প্যারাগ্রাফটা আমি ম্যাচ করাচ্ছি, সেই প্যারাগ্রাফটা আমার একবারের জায়গায় দুইবার পড়তে হইতে পারে। আপনি প্যারাগ্রাফটা পড়ে আগে থিমটা মাথায় নেওয়ার চেষ্টা করবেন, যে প্যারাগ্রাফ পড়ে আমি কোন থিম, প্যারাগ্রাফটার থিমটা কি, ওই প্যারাগ্রাফের মধ্যে প্রথম 2-3টা সেন্টেন্সের মধ্যেই থিমটা চলে আসে। ওই থিমটা কি বা এই প্যারাগ্রাফের বিষয়বস্তু কি, ওটা পরেই মাথায় নিবেন। এরপরে আসবেন হচ্ছে আপনার হেডলাইনে। তখন গিয়ে হেডলাইনে খুঁজে বের করবেন যে এই যে আপনি বুঝলেন এর সাথে কানেক্টেড কোনটা আছে। দুটা তিনটা যদি মিলে যায়, তখন আপনি 2-3টা মার্ক করেন, মার্ক করে আরেকবার রিডিং, প্যারাগ্রাফটা রিডিং করেন, ওই পার্টিকুলার প্যারাগ্রাফের পার্টিকুলার 2-3 লাইন পড়েন, পরে দেখবেন যে কোনো একটা কিওয়ার্ড, এখানে কোনো একটা কিওয়ার্ডের হিন্টস দিবে, সাজেশন দিবে, আপনার অ্যান্সার বের হয়ে গেছে। বাট এটার জন্য আপনাকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর বাইরে কোনো টেকনিক, কোনো স্কিল কোনোভাবেই কাজ করবে না, বিকজ দের ইজ নো শর্টকাট টু ডু গুড ইন আইএলটিএস এক্সাম। অলরাইট,
এবার চলে আসি এই কথার সূত্র ধরে যে প্রশ্নটা এসছে যে প্যাসেজ পড়ে বুঝতে না পারা, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা হয়, ওয়ার্ড মিনিং এ প্রবলেম হয়, বাংলা মিনিং দিয়ে ঝামেলা হয়। আমি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে আমার রিডিং প্যাসেজ বা রিডিং এ ভালো করা বা রিডিং এর প্রতি ডেভেলপ থাকার বড় কারণ আমি প্রচুর বই পড়ি। আমি হচ্ছি বুকওয়ার্ম, আমি প্রচুর বই পড়ি। আপনারা ফেসবুকে বিভিন্ন ওয়ালে ভিডিও দেখেন, ঘুরে বেড়ান, অনেকে উইন্ডো শপিং করেন। আমি উইন্ডো শপিং করি বিভিন্ন বুক স্টোর গুলোতে। আমার পড়ার একটা একটা বদ অভ্যাস বলতে পারেন বা অভ্যাস বলতে পারেন, আমি যে কোনো জায়গায় বসে পড়তে পারি, আমার পড়তে ভালো লাগে। আই লাভ লার্নিং নিউ থিংস, নট নেসেসারিলি যে শিখতেই হবে, বই পড়ে মজা পাওয়াও যায়। তো আমি প্রচুর বই পড়ি। এইটা আমাকে হেল্প করেছে রিডিং এ কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। আপনি যদি রিডিং এ কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারেন, আপনি রিডিং এ ভালো করতে পারবেন না। তো যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আপনি যত পড়বেন আপনার মধ্যে তত ভোকাবুলারি স্টক ডেভেলপ হবে। মাথায় রাখবেন, ইংলিশ টু বাংলা, এ ফর অ্যাপল, অ্যাপল মানে আপেল পড়ার দিন শেষ। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল পড়ার দিন শেষ। ক্যাট মানে ক্যাট, ক্যাট মিন্স ক্যাট। এবার আপনি যদি আসেন এলাবোরেশনে যে ক্যাটস এর অ্যাকচুয়ালি আসল অর্থটা কি বা মিনিংটা কি, ক্যাটস ইজ আ সর্ট অফ ম্যামেল, ইট হ্যাজ 4 ফিট উইথ আ ফারি বডি, গায়ে পশমাল একটা বডি আছে, 4টা পা আছে, একটা ম্যামেল, এটা একটা স্তন্যপায়ী প্রাণী। এই যে আমার এক্সাম্পল। আপনি ক্যাট মানে যদি এখন পড়েন বিড়াল বাংলায়, পরীক্ষার হলে বিড়াল থাকবে না, আপনার পরীক্ষায় বিড়াল থাকবে না। ওকে, আপনারা সবাই একটু কষ্ট, আমি কথা বলতে থাকি, আপনারা সবাই একটু আপনাদের আমাদের মেসেজের ইনবক্সটাতে, এখানে যে গুগল মিটের যে ইনবক্সটা আছে সেখানে সবাই একটু কষ্ট করে আপনাদের ফুল নাম আর নাম্বারটা একটু দিবেন আমাদের ফলো আপের জন্য। এখানে অনেকের নাম হচ্ছে আমাদের ওখানে যে রেজিস্ট্রেশন করা আছে সেটা আমার সাথে ম্যাচ করে না, কারণ গুগল মিটে অন্য নামে দেওয়া আছে। সো সেই জন্য আপনাদের নাম এবং নাম্বারটা যদি আপনারা একটু কষ্ট করে এখানে মেসেজ ইনবক্সে দেখেন দেন, আমার কথা শুনতে শুনতে আমাদের জন্য খুব ভালো হয়। অলরাইট, সো আপনাকে আপনার ভোকাবুলারি ডেভেলপ করার জন্য অবশ্যই ইংরেজিটাই পড়তে হবে, এলাবোরেটিং মিনিং এ যেতে হবে। একটা শব্দ দেখলাম, এটা আমি জানি না, সেই শব্দর মিনিং এ গেলাম, মিনিং এ গিয়ে এর সিনোনিম অ্যান্টোনিম গুলো একটু দেখলাম আমরা। সিনোনিম অ্যান্টোনিম দেখার পাশাপাশি এই শব্দগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। যেমন গত সেশনে আমি বলেছিলাম, হ্যাভ থাকলে হ্যাভ মানে আছে, হ্যাভ মানে থাকা, বাট আই হ্যাভ ইন ঢাকা বললে ভুল হবে, আই লিভ ইন ঢাকা বলতে হবে। আই হ্যাভ মাই ডিনার, থাকা, আই হ্যাভ মাই ডিনার, আমি ডিনারে থাকি না, আমি ডিনার খেয়েছি বা খাই। এখানে হ্যাভটা খাই অর্থে ব্যবহৃত হয়েছে। সো কোন শব্দটা কোথায় কি অর্থে ব্যবহৃত হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। আমাকে এই বোঝার জন্য রেগুলার বেসিসে পড়তে হবে। প্রতিদিন একটা করে প্যাসেজ যদি পড়েন, আপনার পড়ার স্কিল কোন লেভেলে ডেভেলপ হবে আপনি চিন্তাই করতে পারবেন না। পড়াই আপনার পড়ার স্কিল ডেভেলপ করতে পারে। এটা ছিল আমার ভোকাবুলারি জাস্ট সাজেশন অল্প করে। এটা নিয়ে আমরা লাগলে আলাদা আলাদা সেশন করবো, একটা ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করা যায়। আমি ওই শব্দের অর্থ লাইন লাইন ধরে 10টা শব্দ অর্থ মুখস্থ করার পক্ষপাতী না, ওটা ওয়েস্ট অফ টাইম আমার মতে। বিকজ 10 দিন 100টা শব্দ পড়বো, 11 দিনের দিন গিয়ে সব ভুলে যাবো। নো, আমাকে শব্দ এমন ভাবে পড়তে হবে, এমন শব্দই পড়তে হবে যেন এগুলো আমি জানি এবং ব্যবহার করতে পারি। আর আমার মনে হয় আমি শর্মিলির সেই উত্তরটা দিতে পেরেছি একই সাথে, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। সো thank you very much. We are at the very end of our session of today. আশা করব নেক্সট সেশন গুলো আমরা যে অ্যারেঞ্জ করব সেখানে আমরা আপনাদের পাবো। আমাদের পেজে কানেক্টেড থাকবেন, আমরা প্রতি মুহূর্তে প্রতিদিনই কোনো না কোনো সেশন অ্যারেঞ্জ করার চেষ্টা করব এবং সেগুলোর ফিডব্যাক আপনারা পেজে পাবেন। আমরা জিজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, আমরা শাহজাদপুর থেকে, ঢাকা শাহজাদপুর ইউএস এমবাসি ঠিক পাশ থেকে আমরা অপারেট করি। আমাদের এই সেশনগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে থাকি। যারা আইএলটিএস দিতে চান তাদের জন্য আইএলটিএস এর কোর্স আছে আমাদের কাছে। যাদের আইএলটিএস সম্বন্ধে ধারণা একেবারেই নাই তাদের জন্য প্রি আইএলটিএস কোর্স আছে। প্রি আইএলটিএস অনেক কিছু ডেভেলপ করানোর পরে আমরা আইএলটিএস প্রিপারেশনে যাব। এছাড়া যাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, গ্রামারের প্রবলেম আছে, তাদের জন্য এসেনশিয়াল ইংলিশ গ্রামার একটা কোর্স আছে আমাদের, শুধু গ্রামার নিয়ে ওখানে আমরা কাজ করব। এই গ্রামারটা আপনার স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে হেল্প করবে। এর পাশাপাশি আমাদের আছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যারা যারা ইংলিশের 4টা স্কিল ডেভেলপ করতে চান, এটা আইএলটিএস এর ক্ষেত্রে হেল্পফুল। 4টা স্কিল ডেভেলপ করতে চান, সেগুলোর ক্ষেত্রে ডেভেলপ করার জন্য কি কি ফাউন্ডেশন ডেভেলপ করতে হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব। এর পাশাপাশি প্যারেন্টসদের জন্য আমাদের ইংলিশ ফর প্যারেন্টস নামে একটা কোর্স আছে। যারা পাবলিক স্পিকিং নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য পাবলিক স্পিকিং কোর্স আছে। আমরা আইএলটিএস এর মক টেস্ট নিয়ে থাকি, আইএলটিএস এর রেজিস্ট্রেশন করে থাকি, আমরা আইডিবির অথরাইজড, আমাদের আইএলটিএস এর এক্সাম সেন্টার আছে। আমরা বিভিন্নভাবে আইএলটিএস এর বিভিন্ন রকম সেবা দিয়ে থাকি। পাশাপাশি বিদেশ যাত্রার ক্ষেত্রেও আমরা হেল্প করে থাকি। সো জাস্ট লাস্ট মোমেন্টে ইনফরমেশন গুলো আপনাদের দেয়া। আশা করছি আমাদের পেজে কানেক্টেড থাকবেন এবং পরবর্তী সেশনগুলোতে যত্ন আমাদের সাথে যোগ করবেন। আমরা পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের অনুরোধ অনুযায়ী
সেই অনুযায়ী আমরা সেশন গুলো করার চেষ্টা করবো। যেমন আজকেটা ছিল রিডিং নিয়ে, তো এরপর হয়তো আমরা একটা রিডিং সেশন পার্ট 3 তে যাব, অথবা আমরা রাইটিং সেশনে চলে যাব, রিডিং সেশনে পরে আবার ব্যাক করে আসবো। ধন্যবাদ সবাইকে। আমি আজিমুর রশিদ কনক, জিজি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পরবর্তী দিনগুলোতে আমরা আপনাদেরকে পাশে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংরেজি চর্চা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।